বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠকে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যার্পণের অনুরোধ জানানো হলেও কেন মুখে কুলুপ ভারতের? এমনকি আওয়ামী লীগ প্রসঙ্গেও চুপ কেন ভারত, যেখানে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি আওয়ামী লীগের সঙ্গে ভারতের রাষ্ট্রীয় স্তরের সম্পর্ক শুধু ঐতিহাসিক নয়, পারস্পরিক আস্থার। ৭১-এ বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় থেকে যে সম্পর্কের সূচনা, তা আজ অর্ধ শতাব্দী পরেও কম বেশি অটুট রয়েছে। বছর দেড়েক আগেও যখন আওয়ামী লীগ ইতিহাসে তাদের অন্যতম প্রধান চ্যালেঞ্জের মুখে পড়েছিল, তখন এই ভারত দলটির সর্বোচ্চ নেত্রী শেখ হাসিনাকে দেশে আশ্রয় দিয়েছে, সম্মানিত অতিথির মর্যাদায় আজও তাদের কঠোর নিরাপত্তা মুড়ে রেখেছে। শুধু তাই নয়, 2024-এ 5ই আগস্টের পর আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী, প্রাক্তন এমপি, মন্ত্রী, সমর্থক, অ্যাক্টিভিস্টরাও ভারতে আশ্রয় পেয়েছেন এবং ভারতের মাটি থেকেই যতটা সম্ভব রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। ভারত সফরে গিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ও প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছেন। 8ই এপ্রিল বৈঠকে বসেন তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে। এই বৈঠক প্রসঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে যে বৈঠকের একদিন পরেই যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার বিধান যুক্ত করে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারি করা সন্ত্রাস বিরোধী সংসদের অধ্যাদেশকে আইন হিসেবে পাস করেছে বিএনপি। গত বছর ওই অধ্যাদেশের বলে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হলে ভারত উদ্বেগ প্রকাশ করেছিল। প্রশ্ন হলো, ইরান যুদ্ধের সময় ভারত থেকে বাংলাদেশ ডিজেল চাইছে, রাশিয়া থেকে তেল এনে ভারতে পরিশোধন করতে চাইছে, ভারতের কাছে সার চাইছে তাদের সারের সমস্যা থাকা সত্ত্বেও, গঙ্গা ও তিস্তা জলবন্টন চুক্তির বিষয়ে স্বচ্ছতা চাইছে, বিজেপির সাথে সুসম্পর্ক গড়তে চাইছে বিএনপি। বাংলাদেশে এত চাহিদার প্রেক্ষিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় মাত্র 4 লাইনের একটি বিবৃতি দিয়েছে। বাংলাদেশের তেল, জল, সারের চাহিদার জবাবে ভারত কিছুই বলছে না। বিশেষ করে হাসিনার প্রত্যার্পণ বিষয়টি তথা আওয়ামী লীগের নিষিদ্ধ করার ইস্যুতে ভারত সরকার মুখে কুলু পেটেছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এই দুই ইস্যুতে ভারত প্রতিক্রিয়া জানালেও এখন কেন চুপ? আওয়ামী লীগের অন্দরের খবর, প্রদেশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সমর্থকরা বিএনপিকে ভোট দিয়েছিল, তাতে ভারতের সায় ছিল। অথচ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা ইস্যুতে ভারত চুপ কেন, তা নিয়ে উঠছে প্রশ্ন। বিশ্লেষকদের মতে ভারতে চুপ থাকা আভ্যন্তরীণ রাজনীতি। মে মাসের প্রথম দিকে ভারতের আভ্যন্তরীণ রাজনীতির অনুঘটকের ফাঁড়া কেটে গেলেই সম্ভবত ভারত এই দুই ইস্যুতে মুখ খুলতে পারে। তারেক রহমানের ভারত সফরের সূচি যদি চূড়ান্ত হয়, তাহলে হবে দুই ইস্যুতে আলোচনা। জাতীয় সংসদে পাস হয়েছে সন্ত্রাস বিরোধী সংশোধিত আইন 9ই এপ্রিল। কোন দেশের স্বাধীনতার সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত কোনো রাজনৈতিক দলকে এভাবে নিষিদ্ধের ঘটনা বিশ্বের দ্বিতীয়। 6 দশক আগে এমন ঘটনা ঘটেছিল আফ্রিকার ঘানায়। ব্রিটিশ উপনিবেশ থেকে 1957 সালে ঘানা স্বাধীনতা পায়। ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত হতে আফ্রিকা জাতীয়তাবাদী নেতা ডক্টর কায়াম নক্রমো গঠন করেছিলেন কনভেনশন পিপলস পার্টি নামে একটি রাজনৈতিক দল। সেই দলটি ঘানার স্বাধীনতা অর্জনের ভূমিকা রাখায় জনপ্রিয়তা পায়। তবে কয়েক বছর পরেই দলটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। বাংলাদেশেও একইভাবে স্বাধীনতার যুদ্ধে অবিস্মরণীয় ভূমিকা রেখেছিল আওয়ামী লীগ। গত 12ই মে দলটির কার্যক্রম নিষিদ্ধ করে ইউনিস সরকার সন্ত্রাস বিরোধী আইন সংশোধনের অধ্যাদেশের মাধ্যমে। সেই অধ্যাদেশকেই বিএনপি আইনে কঠোরভাবে রূপান্তরিত করল। ব্যক্তিগত আক্রোশ ও বন্ধুদের খুশি করতে ইউনিস এমন সিদ্ধান্ত নিয়েছিল। তবে তারেক সরকার কেন এই সিদ্ধান্ত নিল, তা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যায়। বিএনপি যখন অধ্যাদেশটি আইন হিসেবে পাস করে, তখন খলিলুর রহমান দিল্লিতে ছিলেন। আইন পাসের একদিন আগেই বৈঠক করেন এস জয়শঙ্করের সাথে। অন্যদিকে একই বিমানে করে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান মরিশাসে যান, যাকে বাংলাদেশের কূটনীতিক ইতিহাসে লং ডিপ্লোম্যাটিক জার্নি বলেই আখ্যা দেওয়া হচ্ছে। লক্ষণীয় হলো, মধ্যপ্রাচ্যের যুদ্ধে বিশ্বজুড়ে তেলের সংকট তখন ভারত বাংলাদেশকে 4 দফায় 22,000 টন ডিজেল দিয়েছে। দিল্লিতে গিয়ে খলিলুর রহমান ভারতের পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীর সাথে বৈঠক করে আরও তেল চেয়েছেন। শুধু তেল নয়, সারও চেয়েছেন। জানা গেছে মধ্যপ্রাচ্যের সংকটের কারণে ভারত চীন থেকে সার আনতে আলোচনা শুরু করে। সেখানে বাংলাদেশ সরাসরি চীনের কাছ থেকে সার না চেয়ে ভারতের কাছ থেকেই সার চাইছে কেন?
তেল সারের বাইরে বাংলাদেশ গঙ্গা জলবন্টন চুক্তির নবীকরণের কথাও কিন্তু জানিয়েছে। ভারত ভিসার ওপর নিষেধাজ্ঞা যাতে তুলে নেয় তার জন্য কথা বলেন খলিলুর রহমান। খলিলুর রহমানের সাথে ছিলেন তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। সেখানে তিনি বিজেপির শীর্ষ নেতৃত্বদের সঙ্গে বৈঠক করেন। অন্যদিকে হাসিনা ও কামালকে প্রত্যার্পণে অনুরোধ জানানো হয়। ইউনিসের আমলেও হাসিনাকে দুবার ফেরত চাওয়া হয়েছিল, যদিও ভারত কিন্তু তাতে সাড়া দিয়েছিল না। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, খলিলুর রহমানের সাথে বৈঠকে ভারত বাংলাদেশের ওসমান হাদির খুনের মামলায় অভিযুক্ত দুজনকে বাংলাদেশে ফেরত পাঠাতে সম্মত হয়েছে ভারত। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সফর নিয়ে দীর্ঘ বিবৃতি দিয়েছে, অথচ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে মাত্র 4 লাইনের বিবৃতি দেওয়া হয়েছে এবং বিবৃতিতে কাদের সাথে বৈঠক হয়েছে তা তুলে ধরা হলেও কি কি নিয়ে আলোচনা হয়েছে তা সঠিকভাবে কিন্তু উল্লেখ ছিল না। বলা হয়েছে উভয় পক্ষই পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক, আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। প্রশ্ন, ভারত কেন চুপ? বিশ্লেষকদের মতে ভারতের নীরবতার কারণে পশ্চিমবঙ্গের 26 বিধানসভা নির্বাচন, এই ভোট না মেটা পর্যন্ত বাস্তবে এই ইস্যুতে প্রতিফলন দেখা যাবে না। পশ্চিমবঙ্গের ভাষা, সংস্কৃতি, অর্থনীতি, সীমান্ত সম্পর্ক এত ঘনিষ্ঠ যে কলকাতার রাজনৈতিক ঢেউ সহজে ঢাকার কূটনীতি, সীমান্ত বাণিজ্য, জলবন্টন জনমতে কিন্তু প্রভাব ফেলে। তাই পশ্চিমবঙ্গের ভোটের ফলাফল বাংলাদেশের নীতি নির্ধারণের ক্ষেত্রে প্রভাব ফেলবে বলেই মনে করা হচ্ছে। পশ্চিমবঙ্গের মসনদে কে বসবেন 26 বিধানসভা নির্বাচনের পর, তার উপরেই নির্ভর করবে বাংলাদেশের ভবিষ্যৎ। নির্ভর করবে দুই দেশের জাতীয় নিরাপত্তা, কোটি টাকার সীমান্ত বাণিজ্য, তিস্তা ও গঙ্গার জলবন্টনের ভবিষ্যৎ। পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফল শুধু ঢাকা ও দিল্লিতেই সীমাবদ্ধ থাকবে না, বরং এটি বেজিং পর্যন্ত পৌঁছবে। 2011 সাল থেকে তিস্তার চুক্তি মমতা বন্দ্যোপাধ্যায় আপত্তির কারণে ঠান্ডা ঘরে পড়ে রয়েছে। সিকিমের জল বিদ্যুৎ প্রকল্প ও উত্তরবঙ্গের কৃষকদের স্বার্থের জন্য তিনি বাংলাদেশকে জল দিতে নারাজ। তৃণমূল ফের যদি ক্ষমতায় আসে তাহলে তিস্তা চুক্তির জট খোলার যে সম্ভাবনা নেই তা বলাই চলে। বিশ্লেষকদের মতে পশ্চিমবঙ্গে তৃণমূল চতুর্থবারের মতো ক্ষমতায় এলে জল আটকালে বাংলাদেশ আরও বেশি করে চীনের দিকে ঝুঁকবে। মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস যদি ক্ষমতায় ফেরে তাহলে ঢাকার জন্য মিশ্র প্রতিক্রিয়া দেখা যাবে। তৃণমূলের প্রচারে প্রধান অস্ত্র বাঙালি রশ্মিতা। বিশেষজ্ঞরা বলছেন যে তৃণমূল বিজেপিকে উত্তর ভারতে বহিরাগত দল হিসেবে আখ্যা দিচ্ছে। অন্যদিকে বিজেপির দাবি পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঘটছে। বিশ্লেষকদের মতে এই নির্বাচনের সাথে ঢাকা দিল্লি সম্পর্কের নিরাপত্তা ও রাজনৈতিক স্বার্থই কিন্তু জড়িত।